সবাই উত্তর দিই, জামাত ক্ষমতায় যাওয়ার এক উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছে। হাসিনা নেতা হইতে পারবে, কিন্তু ডাক্তার শরীফ হইতে পারবে না। এখন সময় জামাতের জন্য ইতিহাসের সামনে দাঁড়ানো। আমি সবাই উত্তর দিই, জামাত ক্ষমতায় যাওয়ার এক উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছে, কিন্তু যাইতে পারবে কিনা এটা নির্ভর করবে একান্তভাবে জামাতের উপরে। আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে জামাত হয়তো নিজেও মনে করতে পারতেছে না যে তারা ক্ষমতায় যেতে পারে। তাহলে কি করলে জামাত ক্ষমতায় যেতে পারে বা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আরো উজ্জ্বল হয়, সেটার আলাপ আজকে। আগে দেখে নি জামাতের জন্য ইলেকশনে জেতাটা কেন খুবই সম্ভব, আর কেনই বা জামাত জিততে পারে। প্রথম কারণ হইতেছে যে দেশের মানুষ নতুন রাজনৈতিক শক্তিকে ক্ষমতায় দেখতে চায়। বিএনপির বিগত সময়ের শাসনের স্মৃতি এখনো দগদগে ক্ষতর মতো এক প্রজন্মের মনে জায়গা আছে। আইন শৃঙ্খলার অবনতি, ৬৪ জেলায় বোমা হামলা, বাংলা ভাইয়ের উত্থান, পরপর ৫ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন, আর ২০০১ সালে নির্বাচনের পরে তো হিন্দু সম্প্রদায়ের উপরে যে বিভৎস নির্যাতন চালাইছিল বিএনপি, ওইটার কথা নাই বলি। আজকে অনেক কিছুই বলি না, জাস্ট মায়া কইরা, কিন্তু মায়া করার সময় শেষ, বলতে হবে এখন সবই। এই সপ্তাহে একটা প্রজন্মের মনে জল জ্বলে। এছাড়াও বিএনপির রাষ্ট্র চালানোর অদক্ষতা ছিল প্রকাশ্য। ক্ষমতার একাধিক কেন্দ্র তৈরি হয়েছিল, তাইওয়ানে অফিস খুলতে দিছে বাণিজ্য মন্ত্রী, আর কেউ জানে না। বিএনপির আমলে এমপিদের দৌড়ানি দিল পাবলিকে। দুনিয়াতে পানি আর বিদ্যুৎ নিয়ে আন্দোলন হয়েছিল, একটা বিশাল বড় আন্দোলন। ওইটি আন্দোলন ঠেকাইতে গেছে সালাউদ্দিন এমপি, বিএনপির ওই এলাকায়। পাবলিকের দিছে দৌড়ানি, সে দৌড়ে যান বাঁচেছে। ওর নাম হয়েছিল দৌড় সালাউদ্দিন। সালাউদ্দিনের হিস্ট্রি জানেন? জানেন না? ওই বিএনপির জামাই কোটার যে বুদ্ধিজীবী নিজের এলিট মনে করে, আর লিখেছে আমি নাকি বাঙ্গু এলিটদের ভ্যালিডেশন চাই। তো বিএনপির এলিট সালাউদ্দিন, দৌড় সালাউদ্দিন, এই এলিটও তো তার এমপি, তাই না? তো যেহেতু তার একটা আমলবাদ, নৈতিক রাজনীতি, এই বিষয়গুলো নিয়ে তারা কাজ করবে, গবেষণা করবে। এইটা জামাতের একটা ইন্টেলেকচুয়াল ডিপ্লোমেসি হিসেবে কাজ করবে। বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা এবং আশ্রমের মধ্যে আলোচনা চালাবে। এর ফলে জামাতের বিরুদ্ধে থাকা ধর্মান্ধতা, অসহিষ্ণুতার এই যে বুদ্ধিবৃত্তিক চিত্র, এটা একেবারে ভেঙে যাবে। আর একটা কি, আর একটা অ্যাডিশনাল কৌশল করতে পারে, যেমন ধরেন ডিজিটাল ব্রিজ ফর মাইনরিটিস। যেমন জামাত একটা নিজস্ব ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করতে পারে, যেখানে সংখ্যালঘু নাগরিকরা তার অভিযোগ, ভয়, প্রস্তাব, শঙ্কা এগুলো জমা দিতে পারবে গোপনীয়ভাবে। প্রত্যেক ৬ মাসে জামাতের নেতৃত্ব এটা প্রকাশ করবে মাইনরিটি রাইটস প্রোগ্রেস রিপোর্ট, এখান থেকে তথ্য নিয়ে। এইটা হবে বাংলাদেশের প্রথম ইসলামপন্থী দলীয় অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম টুয়ার্ডস মাইনরিটি। ক্ষমতা শুধু ভোটে আসে না, ক্ষমতা আসে বিশ্বাস থেকে, আস্থা থেকে, মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া থেকে। জামাত যদি মানুষের এই আস্থার জায়গাটা বুঝে, নিজেদের ভেতরে গোড়ামি, সংকীর্ণতার, আত্মরক্ষার দেওয়াল ভেঙে ফেলতে পারে, তাহলে বাংলাদেশের মানুষ একদিন বলবে এই দল বদলাইছে, এই দল দেশের জন্য কাজ করতে চায়। আজকের রাজনীতিতে সবচেয়ে বড় অভাব হচ্ছে বিশ্বাসযোগ্যতা। যেই দল এই বিশ্বাস ফিরে আনতে পারবে, যে দল মানুষকে ভয় না দেখায়, তাদের ভবিষ্যতের স্বপ্ন দেখাইতে পারবে, তারাই ক্ষমতায় যাবে, তারাই রাষ্ট্র করবে। জামাতের সামনে সেই সুযোগ এখন সত্যিই তৈরি হয়েছে, কিন্তু দরজা খোলা মানে ভেতরে ঢোকা না। কিন্তু এই দরজায় ঢুকতে হইলে নিজেদের পুনর্গঠন করতে হবে, মানে নীতিতে, সংগঠনে, আচরণে। বাংলাদেশ এখন এমন এক মোড়ে দাঁড়ায় যেখানে ধর্মীয় রাজনীতির নাম শুনলেই অনেকে ভয় পায়। যদি জামাত সেই ভয়কে ভাঙতে পারে, যদি তারা দেখাতে পারে ধর্ম মানে বিভাজন না, ধর্ম মানে ন্যায়, ধর্ম মানে ইনসাফ, ধর্ম মানে ঐক্য, বহুত্বের মধ্যে ঐক্য, তাহলে একদিন তারা শুধু নির্বাচনে না, মানুষের হৃদয়ে জয়ী হবে। এখন সময় জামাতের জন্য ইতিহাসের সামনে দাঁড়ানোর, অন্যদের বদনাম দিয়ে না, নিজেদের পরিবর্তনের শক্তি দিয়ে প্রমাণ করার। বাংলাদেশে এখন ন্যায়ের রাজনীতি এখনো সম্ভব, ইনসাফের রাজনীতি এখনো সম্ভব, আর সেই রাজনীতি ইসলামের আলো থেকেই জন্ম নিতে পারে।